নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন দিনের নতুন একটি ব্লগে। এর আগে বহুবার বিষ্ণুপুর গেলেও বিষ্ণুপুর ঘোরার সৌভাগ্য কিন্তু আমাদের একবারও হয়নি। কিন্তু এবারে আমরা ঠিক করেই নিয়েছিলাম যদি বিষ্ণুপুর যায় তাহলে বিষ্ণুপুরের সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে আসবো। এবারে আকাশের অবস্থাও কিন্তু একদম ভালো ছিল না, তাও কিছুটা রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। বিষ্ণুপুর পৌঁছে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা ছাতা মাথায় নিয়েই কিন্তু বিষ্ণুপুর ঘুরতে থাকলাম। বিষ্ণুপুর যেহেতু আমার মামা বাড়ি, তাই প্রথমেই চলে গেছিলাম দাদুভাইয়ের সাথে দেখা করার জন্য। দাদুভাইয়ের সাথে দেখা করে একটু টাইম কাটিয়ে দাদুভাইয়ের সাথে ওখান থেকেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুর ঘোরার জন্য। প্রথমে চলে গেছিলাম আমার মামা বাড়ির যে রথটি রয়েছে সেটি দেখার জন্য, আর তারপরে চলে গেছিলাম রাধালালজিকে প্রণাম করার জন্য। এরপর বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলি আমরা একে একে ঘুরে দেখব আর জানবো মন্দিরগুলির সমস্ত ইতিহাস। আজকে আমরা ঘুরে দেখব মন্দির নগরী বিষ্ণুপুর। ভারতীয় রাজ্য তথা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর শহরটি মন্দির নগরী নামে পরিচিত। এখানে রয়েছে একাধিক ঐতিহাসিক টেরাকোটার মন্দির। মাত্র 25 টাকার বিনিময়ে আমরা ঘুরে দেখতে পারবো 3টি মন্দির। আজকে প্রথমে ঘুরে দেখব রাসমঞ্চ। মল্ল রাজা বিরামভীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। 1600 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানেই কিন্তু রাস উৎসব আয়োজিত হতো। আর এই সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে নিয়ে আসা হতো জনসাধারণের দর্শনের জন্য। কিন্তু বর্তমানে এখানে আর রাস উৎসব আয়োজিত হয় না। এই মঞ্চের বেদিটি ল্যাটেরাইট পাথর নির্মিত। গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। বাইরের সারিতে খিলানের সংখ্যা প্রায় 40টি। আর এই খিলানগুলির গায়ে রয়েছে পোড়ামাটির পদ্ম, আর পূর্ব দেওয়ালে রয়েছে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি। আর এই সমস্ত শিল্পটা কিন্তু টেরাকোটার প্যানেলে তৈরি করা হয়েছে। রাসমঞ্চের এই চূড়াটি কিন্তু পিরামিড আকৃতির, আর চূড়ার মূলে রয়েছে 4টি করে দোচালা, আর প্রতিটি কোণে রয়েছে 1টি করে 4 চালা। রাসমঞ্চ ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম মা ছিন্নমস্তার মন্দির দর্শন করতে। একদম দলমাদল কামানের পাশেই কিন্তু অবস্থিত মা ছিন্নমস্তার মন্দিরটি। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। এটি হলো মা পার্বতীর আরেকটি রূপ। ছিন্নমস্তা কথার বাংলা অর্থ হলো মাথা আলাদা, অর উইথ দ্য হেড সেপারেটেড। এই মন্দিরে মা পার্বতীর পাশে রয়েছে মা পার্বতীর 2 জন সখী, একজন ডাকিনী আর ভারিণী। মা ছিন্নমস্তার মন্দিরের দর্শন সেরে আমরা চলে গিয়েছিলাম দলমাদল কামান দেখার জন্য। 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল এই কামানটি। কামার জগন্নাথ কর্মকার এই কামানটি নির্মাণ করেছিলেন। কামানটির ওজন ছিল 11,840 কেজি। কামানের দেহে 63টি লোহার রিং একসাথে সংযুক্ত করে তৈরি করা হয়েছিল। এই লোহার তৈরি কামানটিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো মোর্চা পড়েনি। দলমাদল কামান দেখার পর আমরা চলে গিয়েছিলাম লালবাঁধের তীরে। লালবাঁধ হলো একটি কৃত্রিম হ্রদ। মল্লরাজ বীরসিংহের রাজত্বকালে এই হ্রদটি তৈরি হয়েছিল। এই লালবাঁধের তীরেই অবস্থিত মা সর্বমঙ্গলার মন্দির। এই মন্দিরটি বহু পুরনো একটি মন্দির। মা সারদা দেবী যখন জয়রামবাটি থেকে বিষ্ণুপুর রেল লাইন ধরে কলকাতা যেতেন, তখন তিনি বিষ্ণুপুরের এই মা সর্বমঙ্গলা মন্দিরেই কিন্তু বিশ্রাম নিতেন। তবে লালবাঁধের কিন্তু আরও অনেক ইতিহাস রয়েছে। লালবাইয়ের মৃত্যু কিন্তু এই লালবাঁধেই হয়েছিল। লালবাইয়ের মৃত্যুর ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে ওটার আমি কিন্তু অবশ্যই একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য বানাবো। তারপরে রাস্তায় যেতে যেতে আমরা দেখে নিলাম গুম ঘর। এটা সেই জায়গা, কেউ যদি অন্যায় করতো তার শাস্তি হতো এখানেই। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই শ্যামরায়ের মন্দিরটি। এই শ্যামরায়ের মন্দিরটি পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে কৃষ্ণ ওরফে শ্যাম আর রাধিকা রাধার মূর্তিও পূজিত হয়। এই মন্দিরটি পরিচিত তার অলঙ্করণের জন্য। অলঙ্কারগুলি মূলত দেয়ালে স্থাপিত করা হয়েছে পোড়ামাটির ফলকের ওপর। মন্দিরের দেওয়ালে রয়েছে সুন্দর ফুলের নকশা, কৃষ্ণলীলার দৃশ্য, পৌরাণিক সাহিত্যের উপাখ্যান, জ্যামিতিক ও ফুলের নকশা, এছাড়াও রামায়ণ ও মহাভারতের দৃশ্য দিয়ে সজ্জিত করা হয়েছে। 1998 সাল থেকে শ্যামরায়ের মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায়। শ্যামরায়ের মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছিলাম জোড়বাংলা মন্দির। মাত্র 25 টাকার বিনিময়ে রাসমঞ্চ থেকে কাটা টিকিটের বিনিময়ে কিন্তু তোমরা শ্যামরায়ের মন্দির আর এই জোড়বাংলা মন্দিরটি ঘুরতে পারবে। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিং কর্তৃক প্রতিষ্ঠিত এই জোড়বাংলা মন্দিরটি কেষ্টরায় মন্দির নামে
নামেও পরিচিত। জোড়বাংলা স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরটি দুটি দোতলা কুঁড়েঘরের মতো দেখতে, যা একসাথে যুক্ত হয়ে একটি কাঠামো তৈরি করে। এই মন্দিরের দেওয়ালে রয়েছে কৃষ্ণলীলার দৃশ্য, রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী, শিকারের দৃশ্য ও সমসাময়িক সমাজচিত্র। এই মন্দিরে এপার বাংলা ও ওপার বাংলার স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে পোড়ামাটির ভাস্কর্য। এই মন্দিরের দেওয়ালটি খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে শিল্পীদের শিল্পকলা। শিল্পীরা কত নিখুঁতভাবে সমস্ত দৃশ্যগুলি এখানের দেওয়ালে ফুটিয়ে তুলেছে। তো 25 টাকার বিনিময়ে ঘোরা যেতে পারে রাসমঞ্চ, শ্যামরায়ের মন্দির আর জোড়বাংলো মন্দির। তবে এই মন্দিরগুলিতে ঢোকার জন্য টিকিট তোমরা অনলাইন অথবা অফলাইন দুই জায়গা থেকেই কাটতে পারো। অনলাইনে প্রবেশ মূল্য 20 টাকা আর অফলাইনে টিকিট কাটলে প্রবেশ মূল্য হবে 25 টাকা। এছাড়াও জোড়বাংলো মন্দিরে রয়েছে বেবি কেয়ার রুম আর পানীয় জলের সুবিধা। 1737 সালে মল্লভূমের রাজা বীরসিংহদেবের স্ত্রী চূড়ামণি দেবী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এই রাধা মাধবের মন্দির। এই রাধা মাধবের মন্দিরটি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গকৃত। ল্যাটেরাইট পাথর নির্মিত এই মন্দিরটি একটি একরত্ন মন্দির। এই মন্দিরের দক্ষিণ ও পূর্বমুখী উভয় উচ্চতায় একটি ত্রিখিলানযুক্ত খোলা হংস হিসাবে তৈরি করা হয়েছে, যা গর্ভগৃহে প্রবেশের জন্য একটি অভ্যন্তরীণ করিডোর প্রদান করে। এই মন্দিরটি কিছুটা অস্বাভাবিক কারণ কাঠামোর কেবল দুদিকেই অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়। এই মন্দিরটিকে কালাচলের মন্দির থেকে একটি আলাদা করে তোলে দক্ষিণ পূর্বমুখী উঁচু স্থানে অবস্থিত বেস রিলিফ। মন্দিরের পূর্বে রয়েছে ভোগ কক্ষ, যেখানে পূজার জন্য মন্দিরে আসা সকলের জন্য খাবার প্রস্তুত ও পরিবেশন করা হতো। এই মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে তৈরি করা হয়েছে কৃষ্ণলীলা, বিষ্ণুর 10টি অবতারের দৃশ্য। এছাড়াও রয়েছে ফুলের নকশা, পাখি প্রাণীর চিত্রকর্ম, রামায়ণ থেকে রাম, সীতা, হনুমান, শূর্পণখা, মরিচ, জটায়ুকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দৃশ্যে। এই মন্দিরের মধ্যে রয়েছে একটি তুলসী মঞ্চ আর একটি নাট্যমঞ্চ। মন্দিরের ভেতরের করিডোরেও কিছু খোদাই করা মূর্তি রয়েছে। বিশেষ করে বিষ্ণু অনন্ত সাপের ওপর বিশ্রাম নিচ্ছেন আর পা দেবী লক্ষ্মীর কোলে। ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে নির্গত পদ্মের ছবি। আর এই মন্দিরের ঢোকার মুখেই কিন্তু রয়েছে এই নহবতখানা। 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজবংশীয় 49তম শাসক রাজা বীরাম্বীর এই মন্দিরটি তৈরি করেছিলেন। মহারাজা বীরাম্বীরের নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করেছিলেন বীরাম্বীরের মন্দির। এটি বিষ্ণুপুরের একটি গুরুত্বপূর্ণ মন্দির। মন্দিরটি তৈরি করা হয়েছে পোড়ামাটির অলঙ্করণে। এটি বাংলার মন্দিরের স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। এই উদ্যানের ভেতরে রয়েছে একটি তুলসী মঞ্চ আর একটি নাট্যমঞ্চ। বীরাম্বীরের মন্দিরে ঢোকার ডান পাশে দেখতে পাবে একটি বড় উদ্যান রয়েছে। এটি বীরাম্বীরের উদ্যান নামেই পরিচিত। এই উদ্যানে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরের সমস্ত ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি অন্যতম হলো এই পাথর দরজা। এই পাথর দরজাটি পাথরের তোরণ নামেও পরিচিত। মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি করেছিলেন এই পাথর দরজা। মল্ল রাজদরবার ঘেরা ছিল জল দিয়ে। এটি রাজদরবারের প্রবেশ করার এক মুখ্য দরজা। এটি ছিল বিষ্ণুপুরের উত্তর দিকের প্রবেশপথ। এই বিরাট দরজাটি কিন্তু গড় দরজা নামেও পরিচিত। রোমান আর্কিটেকচারে বানানো এই গড় দরজা ল্যাটেরাইট পাথর নির্মিত অসাধারণ নির্মাণশৈলী। এই গড় দরজায় সৈন্যরা প্রবেশতোরণ রক্ষা করত, যাতে বহিরাগত শত্রুরা সহজে রাজদরবারে প্রবেশ করতে না পারে। গড় দরজার পিছনেই রয়েছে একটি ছোট্ট ল্যাটেরাইট পাথর নির্মিত দরজা। এটিকে বলা হয় ছোট পাথর দরজা। রাজদরবারে প্রবেশের জন্য প্রথমে বড় পাথর দরজা, তারপরে ছোট পাথর দরজা দিয়েই কিন্তু প্রবেশ করা হতো। মন্দিরগুলি ঘোরাঘুরির পর আমরা চলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য। বিষ্ণুপুর পৌরসভার ঠিক অপোজিটে রয়েছে আমি বাঙালির এই নতুন আউটলেটটি। ওখানে পৌঁছে আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা মাটন বিরিয়ানি। এখানের খাবারের টেস্ট ছিল অসাধারণ সুন্দর। মানে বিষ্ণুপুরে গিয়ে বাঙালি খাবারের স্বাদ পেতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই চলে যেতে হবে আমি বাঙালির এই আউটলেটে। এই রেস্টুরেন্টের ডিটেলস ভিডিওটা আমার শর্টসে আপলোড করা আছে, তোমরা কিন্তু চাইলে ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তাহলে আর দেরি কিসের, তোমরা ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও আর আমি তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে নিই।